সোহাগকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বুকটা ছ্যাদ করে উঠল নির্ঝরের। তাড়াতাড়ি চাদর জড়িয়ে কোলে তুলে নিল। সোহাগ শাড়ি পরে আছে এখনো, সারা শরীর ভিজে একাকার, জুবজুব করছে। নির্ঝর ওকে বিছানায় শোয়াবে কিনা বুঝতে পারল না। তার কিছু মাথায় আসছে না আপাতত। সোফায় শুইয়ে দিয়ে হাঁটু মুড়ে বসে রইল সোহাগ। এই সোহাগ। সোহাগের কোনো সাড়া নেই। নির্ঝর বেশ কয়েকবার গাল চাপড়ালো, অতবার হাতটা ভালো করে দেখলো। সারা শরীর ভয়ে যেন হিম হয়ে গেল। সোহাগের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। নির্ঝর চেঁচিয়ে বড়মাকে ডাকলো, কিন্তু নিচে থাকায় হয়তো শুনতে পাননি। নির্ঝর হাত দ্রুত ভালো করে ঘষতে লাগলো, কিন্তু লাভ হচ্ছে না। সারা শরীর বরফের মতো ঠান্ডা, পা ফেটে গিয়েছে একেবারে। নির্ঝর একবার পা ঘষছে, একবার হাত। তার সারা শরীর আতঙ্কে তীর তীর করে কাঁপছে। সোহাগের ভিজে শাড়িটাও খুলতে হবে, কি করবে ভেবে পেল না। এই মুহূর্তে উপায় নেই, তাই চোখ বন্ধ করে কোনো রকম টান দিল। এক পর্যায়ে খুলতে সক্ষম হলো। সাথে সাথেই ভেতর থেকে নিঃশ্বাস বেরিয়ে এলো। তাড়াতাড়ি করে কম্বল নিয়ে এলো, লেপ কম্বল নিয়ে সোহাগকে মুড়িয়ে দিল। সোহাগ কাঁপছে থরথর করে, তার কোনো সাড়া নেই। এতক্ষণ ভিজে ছিল, আর তোমরা কেউ দেখোনি? আমার মনে হয় উনি কিছু একটা নিয়ে আপসেট। নির্ঝর, একটু খেয়াল রাখো। ডক্টরের কথায় নির্ঝর কি বলবে খুঁজে পেল না। ভাবতে পারিনি মেয়েটা এমন একটা কাজ করে বসবে। বড়মা উৎসুক হয়ে বলে উঠল, ওর কখন হুঁশ ফিরবে ডক্টর? একটু পরেই সেন্স এসে যাবে, তবে রাতে ভীষণ রকম জ্বর আসতে পারে। নির্ঝরকে সাথে সাথেই চিন্তিত দেখালো ডক্টর। সেটা দেখে ওর পিঠ চাপড়ে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তবে নির্ঝর, যদি তোমাদের পার্সোনাল ম্যাটারটাও, গুরুজন আর স্নেহভাজন হিসেবে তোমাকে দুটো কথা বলি। স্ত্রী মানে সহধর্মিণী, তাকে যত্ন রাখা স্বামীর কর্তব্য। নির্ঝর কিছু বলল না, চুপচাপ শুনল কেবল। মিটি সোহাগের মাথার ধারে বসে হাত বুলিয়ে দিচ্ছে আস্তে আস্তে। ডাক্তারবাবু কিছু কথা বলে চলে গেলেন। বড়মা খাবার নিয়ে এলেন সোহাগের জন্য। অতবার নির্ঝরকে কঠোর স্বরে বললেন, তুই বরং যা নির্ঝর, তোর এখানে থাকার প্রয়োজন নেই। বড়মা বড়মা হাত তুললেন। নির্ঝর চুপ করে গেল। বড়মা মিঠিকে উদ্দেশ্য করে বললেন, মিঠি, তুমি একটু বাইরে যাও। মিঠি সাথে সাথে চলে গেল সেখান থেকে। তার মন খুব খারাপ। এ বাড়িতে সোহাগ আসার পর সে একটা বন্ধু পেয়েছে। তার ভয় লাগলো, মা, দাদা ভাই কে কি বলবে। সোহাগকে বাড়ি ফিরিয়ে দেবার কথা বলবে না তো? তাহলে ওর কি হবে? কাকে গল্প করবে? সে কোথাও গেল না, বাইরেই চুপ করে দাঁড়িয়ে রইল। বড়মা নির্ঝরকে উদ্দেশ্য করে বললেন, যথেষ্ট করেছো। আজ থেকে আর ওর দায়িত্ব তোমাকে নিতে হবে না। ভেবেছিলাম বিয়েটা যেভাবেই হোক না কেন তোমরা সম্পর্কটাকে সময় নেবে, একে অপরকে বুঝবে, কিন্তু এখন যা বুঝছি সেটা সম্ভব না। নির্ঝর মাথা নিচু করে রইল। সে কিছু বলল না। বড়মা আবারও বললেন, তোমার এত কিসের রাগ ওর প্রতি? তোমার মনে তো অন্য কেউ নেই, তাহলে কোথায় বাদে সোহাগকে স্ত্রীর মর্যাদা দিতে? সেই দিনটা আমি কোনোদিনই ভুলব না। বিয়ের আসরে শুধুমাত্র ওর জন্য সবাই আঙুল তোলার সাহস পেয়েছিল। আমার নিজেকে জোকার মনে হচ্ছিল। আমি কোনোদিনও ওকে স্ত্রীর মর্যাদা দেব না। সাথে সাথেই একটা সজোরে চড় পড়ল নির্ঝরের গালে। নির্ঝর স্তব্ধ হয়ে গেল। এটা অনেক আগেই তোমার গালে পড়া উচিত ছিল নির্ঝর। বিয়ের প্রস্তাব কে দিয়েছিল? সোহাগকে জিজ্ঞেস করেছিল ও বিয়ে করতে চায় কিনা। তোমার জেদের বশে বিয়ে করলো। এখন বলছো স্ত্রী হিসেবে মানো না? বিয়েটা ছেলে খেলা মনে হয় তোমার? নির্ঝর উত্তর করল না। বড়মা আবারও বললেন, মনে রেখো, একদিন এই তুমি আমাকে এসে বলবে সোহাগকে ছাড়া তুমি থাকতে পারবে না। সেদিন হয়তো সোহাগকে তুমি হাজার চাইলেও পাবে না। নির্ঝর বিড়বিড় করে বলল, সেই দিনটা কোনো দিনও আসবে না। মিসেস চৌধুরীর আগে ফুঁসছেন বসে বসে। কাজের মেয়ের আনা ফল ছুঁড়ে ফেলে দিয়েছেন। ওনার স্বামী সেসব দেখে বললেন, আহ সুমিত্রা দেবী, তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? আমি ওই মেয়েটাকে ছাড়বো না। ওকে হুইল চেয়ারে বসাতে চেয়েছিলাম, আর ও আমাকেই বসিয়ে দিল। মিস্টার চৌধুরী হাসি পেলেও হাসলেন না। সোহাগের জ্ঞান ফেরার পর থেকে সে একবারও নির্ঝরকে কোথাও দেখতে পায়নি। বড়মা মুখ ভার করে বসে গালে খাবার তুলে দিচ্ছেন। সোহাগ কিছু বলছে না, একটু একটু করে খেয়ে নিচ্ছে।
সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শরীরটা কেমন অবশ হয়ে আছে যেন। তুই ওভাবে ভিজতে গেলি কেন? আমাদের কথা বাদই দিলাম, একবার নিজের বাবা মায়ের কথা তো ভাবতে পারতিস। নির্ঝর দরজা খুললে তো জানতেই পারতাম না। আর একটু দেরি হলে কি হতো বলো তো? সোহাগ কিছুই বলছে না দেখে বড় মা আবারও বললেন, কি হলো, চুপ করে আছিস কেন? সোহাগ মুখ খুলে কথা বলতে গেলেই চমকে গেল। তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে গাল ছেড়ে অ আ করার চেষ্টা করলো, কিন্তু খুব সামান্য স্বর আসছে, আর কিছুই শোনা যাচ্ছে না। সে গাল চাপড়ালো অস্থির হয়ে। ভয়ে বুক শুকিয়ে আসছে। বড় মা অস্থিরতা দেখে উৎসুক হলেন। তাড়াতাড়ি করে জলের গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, ঝাল লেগেছে? আমি তো একটু ঝাল দেইনি, নে জল খা। সোহাগ জল খেয়ে ঝরঝর করে কেঁদে উঠল। সে বোঝাবার চেষ্টা করছে সে কথা বলতে পারছে না। ইশারায় বড় মাকে গলা দেখিয়ে বোঝালো, কি হয়েছে সোহাগ, তুই কথা বলতে পারছিস না? সোহাগ দুদিকে মাথা নাড়ালো। বড় মা ওর কাঁদো কাঁদো মুখ দেখে বললেন, ঠিক হয়েছে, যা আরো ভিজে আয় একটু, থাক এবার এভাবে আর। তবে বড় মা সোহাগকে কাঁদতে দেখে একটু নরম হলেন মনে হলো। চোখের জল মুছিয়ে বললেন, পাগলি মেয়ে, অতক্ষণ জলে ভিজেছিস তাই ঠান্ডায় গলা বসে গেছে, গরম গরম খাবার খা, আবার ঠিক হয়ে যাবে। সোহাগ মাথা নাড়ালো। তার ভয় লাগছে সত্যি, সে কথা বলতে পারবে তো আবার? ইস, কি কুক্ষণে সে রাগের মাথায় শাওয়ার চালিয়ে ভিজেছিল। এখনও শেষ হতেই বড় মা ওকে শুয়ে থাকতে বলে নিচে চলে গেল। মিঠি সেই সুযোগে পা টিপে টিপে ঘরে এলো। সোহাগ ওকে দেখা মাত্রই হাসলো। মিঠি এসে পাশ ঘেঁষে বসে ফিচেল হেসে বলে উঠল, তুমি জানো বৌমনি, মা দাদাভাইয়ের গালে লজেন্স দিয়েছে, আমি দেখেছি। সোহাগ ভ্রু কুঁচকালো। লজেন্স কেন দেবে? সে কথা বলছে না দেখে মিঠি ভাবলো সোহাগ রসিকতা পছন্দ করছে না, তাই বলল, আরে লজেন্স বুঝতে পারছো না, চর মেরেছে দাদাভাইকে, আমি খুব মজা পেয়েছি, ওটাই তো লজেন্স। সোহাগের চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই জন্যই লোকটা ঘরে নেই। বড় মা তাকে চর মেরেছে, কিন্তু কেন? তার জন্য? সোহাগের কেমন যেন খারাপ লাগলো। তারপর মনে হলো যা হয়েছে বেশ হয়েছে। এ বাড়িতে বন্দি করে রেখেছে, আর তার এই অবস্থার জন্য নির্ঝরই দায়ী। সোহাগ মিঠিকে জিজ্ঞেস করলো কেন, কিন্তু পরে বুঝলো তার গলা থেকে তো আওয়াজই বের হচ্ছে না। সে মিঠিকে ইশারায় হাত পাকিয়ে ঠোঁট নাড়িয়ে বোঝানোর চেষ্টা করলো। মিঠি বুঝতে পেরে মজা করে, কেন আবার? দাদাভাই তোমাকে নিয়ে হানিমুনে যাবে, মা তাই বলেছে, এখন তুমি অসুস্থ, কোথাও যাওয়া হবে না। দাদাভাই তর্ক করছিল তাই মার খেয়েছে, হি 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 হি। সোহাগ হতভম্ব হয়ে গেল। কি, এটা অবিশ্বাস্য, হতেই পারে না। ওই শয়তান লোকটার সাথে হানিমুন? কেন, জাহান্নামেও যাব না। আজ আসুক ওনার একদিন কি আমার একদিন, হানিমুনের শখ জন্মের মতো ঘুচিয়ে দেব। মিঠি মনে মনে বিড়বিড় করে বলল, আমি কি অত বোকা নাকি? আমি তোমাকে বলি আর তুমি চলে যাও আমাদের ছেড়ে? কখনো হবে না। এবার যাব দাদা ভাইয়ের কাছে। ফোনের ওপারে একজনকে রেখে ছুটে বেরিয়ে এলো। নির্ঝর ছাদে বসে বসে একটার পর একটা সিগারেট শেষ করছে। গালটা এখনো লাল হয়ে আছে, 5টা আঙুলের দাগও বসে হয়েছে হয়তো। নির্ঝরের মাথায় চলছে বড় মার বলা কথাগুলো। সে কোনোদিন সোহাগকে চাইবে? লাইক, সিরিয়াসলি? নির্ঝর চৌধুরীর কি মেয়ের অভাব পড়েছে নাকি? ওর একটা হাতে কত মেয়ে হুমড়ি খেয়ে এসে পড়বে, সেখানে সোহাগ? হ্যাঁ। দাদাভাই নির্ঝরের পিছন ফিরে তাকালো। মিঠিকে দেখা মাত্রই হাতের সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে দিল। তারপর পেছন দিকে ফিরে ভ্রু নাচালো। মিঠি ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, বৌমনির জ্ঞান ফিরেছে, কিন্তু সে বাড়ি যাবে বলছে। নির্ঝর সাথে সাথেই নিচে যাবার জন্য উদ্যত হলো। তখনই একটা কথা কানে ভেসে উঠল, জানো দাদা ভাই, বৌমনি একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আছে, একদম প্রিন্স চার্মিং, কি কিউট, উফ। নির্ঝর কথাটা শোনা মাত্রই থমকে পিছনে ফিরে গম্ভীর গলায় বলল, তোকে কে বলেছে? মিঠির সাথে সাথেই ঘুরিয়ে পেঁচিয়ে বলল, না আসলে আমি জেনেছি। নির্ঝর মিঠির কথা শোনার জন্য আর দাঁড়ালো না। তাহলে এই জন্য মেয়েটার এত অহংকার? অন্য কারোর জন্য নির্ঝর চৌধুরীর ওয়াইফ হয়েও পাত্তা দিচ্ছে না। ব্যাপারটা নির্ঝরের কেমন ইগোতে লাগলো। মনে মনে জেদ বলে যাচ্ছে আস্তে আস্তে, না, সোহাগকে কারোর হতে দেবে না। সোহাগ শুধুই ওরই ওয়াইফ। এই মন জিনিসটা বড়ই অদ্ভুত। কখন কাকে তার চোরাগলিতে ঢুকিয়ে বেরোবার রাস্তা বন্ধ করে দেয় সেটা বোঝা মুশকিল। আচমকাই নির্ঝর ঝড়ের বেগে নিচে নামতে লাগলো। ওদিকে নির্ঝরকে বড় বড় ধাপ ফেলে যেতে দেখে মিঠি দুষ্টু করে হাসলো।
তারপর ফোনের ওপাশে ব্যক্তিকে বলল, বৌমনি কাজ হয়ে গেছে, সাবাস জেঠু। নিচে নেমে নির্ঝর নিজের ঘরে ঢুকতেই দেখলো সোহাগ বিছানায় বসে ফোন টিপছে। সেটা দেখা মাত্র সে এগিয়ে গেল সোহাগের কাছে। এদিকে ফোনে মগ্ন সোহাগ নিজের কাছাকাছি নির্ঝরের উপস্থিতি টের পাওয়া মাত্রই ফোনটা রেখে দিল। সেটা দেখে নির্ঝর হুট করে ভীষণ তেতে উঠল। রাগে হাত মুঠি করে দাঁতে দাঁত পিষে বলে উঠল, লুকিয়ে লুকিয়ে বয়ফ্রেন্ডকে মেসেজ করছো? মুহূর্তে সোহাগ হতবাক হয়ে তাকালো। নির্ঝরের চোখে মুখে কিসের একটা আভাস পাচ্ছে যেন। নির্ঝরকে খুব জেলাস লাগছে। সোহাগ বুঝতে পারল না, তাই আবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অনেক চেষ্টা করেও কথা না বলতে পেরে অবশেষে কেঁদেই ফেলল। কি হবে তার? কোনো দিন বোধহয় আর কথা বলতে পারবে না।